বাণিজ্য না হইলে দেশ চালানো সম্ভব না। টাকা পয়সা না থাকলে নিজের বউও পছন্দ করে না। এই কারণে ব্যবসা বাণিজ্য বেশি দরকার, কোটি কোটি টাকার ব্যবসা দরকার। এবং আমার তো মনে হয় এই সমস্ত বাজার, এই যে বাজারগুলো আমরা আছে, এগুলোর মধ্যে বড় বড় ব্যবসায়িক সেন্টার যদি গড়ে তোলা যেত, এগুলোর মধ্যে আইটি টেকনোলজিকে কেন্দ্র করে যদি ইন্টারনেট ভিত্তিক বড় ব্যবস্থাপনা তৈরি করে যেত, তাহলে আমাদের গ্রামে গঞ্জে যুবকরা নতুন করে কাজ করার একটা উৎসাহ উদ্দীপনা পেত। আসলে দেখেন, নেতৃত্ব তো খালি আমরা মনে করি যে রাজনীতি করে সেই বলি নেতা, এগুলো ভুল কথা। যিনি ব্যবসার লিডারশিপ দেন সে কি নেতা নয়? এই টাকা না হলে নেতা পাবেন কই? নেতা কি করবে টাকা না হলে? বাংলাদেশের মতো এরকম একটা দেশে ব্যবসা বাণিজ্য যদি বড় করে গড়ে না উঠে, টাকা পয়সার লেনদেন যদি বড় করে গড়ে না উঠে, তাহলে আপনি রাস্তা বানাবেন কি দিয়ে, উন্নয়ন করবেন কি দিয়ে, আর নতুন প্রজন্মের মানুষকে শিক্ষা দিবেন কি দিয়ে? কিছুই সম্ভব না। কিন্তু এই জন্য ব্যবসা বাণিজ্য বাংলাদেশ কিন্তু একটা বুমিং এমন একটা 18 কোটি মানুষ আমরা, এই 18 কোটি মানুষের মধ্যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে একটা বিরাট রিলেশনশিপ গড়ে উঠতেছে। ফ্রি হয়ে যাচ্ছে মার্কেট, বাজার ফ্রি হয়ে যাচ্ছে, একের সাথে অন্য কম্পিটিশন শুরু হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চাইনিজরা, বাংলাদেশে বিনিয়োগ করতে চায় আবার আমেরিকানরা, বাংলাদেশে বিনিয়োগ করতে চায় রাশিয়ানরা, বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বড় বড় শক্তি যাদের আছে তারা। কিন্তু বাকিটা নির্ভর করবে আমরা কাকে কিভাবে গেম খেলতে পারছি, কার সঙ্গে কিভাবে এইটা শেয়ার করতে পারছি। এগুলো বোঝার জন্য কিন্তু অনেক ব্রেইনের দরকার, অনেক মাথার দরকার। আমরা এখানে চেষ্টা করি 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 2 কোটি, 5 কোটি টাকার, কিন্তু বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে হাজার, শত কোটি, বিলিয়ন ডলার। এটা বাস্তবে চিন্তা করতে পারবেন না এটা বাংলায় কাকে বলে। আমরা কেউ চিন্তা করতে পারবো না। এটা ব্যাংক, বিমা সব ভরে ফেললেও ওই টাকা কোলাবে না। এক একটা রাস্তা, এক একটা বাণিজ্যিক প্রকল্প, যেমন ধরেন মেট্রো রেল হয়েছে ঢাকায়, মেট্রো রেল যদি চট্টগ্রাম, মেট্রো রেল ঢাকা থেকে যদি চট্টগ্রাম, মেট্রো রেল যদি ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে সুনামগঞ্জ, এইবার দেখেন কয়েক লক্ষ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এটার জন্য এগুলো বুঝতে হবে, এগুলো অনেক বড় ব্যাপার। রাষ্ট্রকে নতুন করে সাজাইতে গেলে ছোটখাটো চিন্তা দেয়া তো আর রাষ্ট্র সাজানো যাবে না। ছোটখাটো চিন্তা দিয়ে কি করা যাবে? একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানা, এগুলো করা যায়। কিন্তু যদি আপনি মনে করেন আকিল শাহ বাজারের চেহারা পরিবর্তন করতে চান, আমরা সবাই মিলে চাই, এখানে চাই একটা ব্যবসার কেন্দ্রবিন্দু গড়ে উঠুক, পুরা এই অঞ্চলে একটা শক্তিশালী ব্যবসার কেন্দ্রবিন্দু গড়ে উঠুক, তাহলে কি বড় ব্যবসায়ী ছাড়া কি এটা করা সম্ভব হবে? না, বড় ব্যবসায়ী দরকার হবে। বড় ব্যবসা বলতে আমি 2-1 কোটি টাকার ব্যবসা বোঝাচ্ছি না। আমি বড় ব্যবসা বলতে বোঝাচ্ছি গ্রামের বাড়িতে বসে 50 কোটি, 100 কোটি টাকার ব্যবসা করে এইরকম নেতৃত্ব গড়ে তুলতে হবে। এই নেতা রাজনীতি করা জরুরি না, এই নেতার মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কর্মসংস্থান গড়ে তুলতে হবে। আমি মাঝে মাঝে ঢাকার গাজীপুর আর বিভিন্ন জায়গায় গিয়ে দেখি, আমাকে খুব কষ্ট দেয়। আমাদের এলাকার মানুষ গার্মেন্টসে কাজ করে এবং পুরা দিরাইশাল্লায় মিলে আমি প্রাথমিক হিসাবে আমি দেখেছি প্রায় 20,000 পরিবার আছে। এই 20,000 পরিবার গাজীপুর, তারপরে একটা জায়গার নাম আছে সাইনবোর্ড, একটা জায়গার নাম আছে নারায়ণগঞ্জের ভুলতা, আর একটা জায়গা আছে মিরপুর, আর একটা জায়গা আছে লালবাগ। এই সমস্ত জায়গায় আমাদের ছেলেরা, মেয়েরা ওইখানে গিয়া গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেছে। আপনাদের পরিচিত লোকেরা আছে না? আচ্ছা বলেন, এই গার্মেন্টস আকিল শাহ বাজারে হইলে অসুবিধা কি? আকিল শাহ বাজারে গার্মেন্টস বানান, রাস্তা করে দেন, আসুক এখানে 5,000 লোকের কাজ হোক, 5,000 লোক এখানে কর্মসংস্থান পাক। বাড়ি থেকে গিয়ে কাজ করবে, সকালে 9টায় যাবে, বিকাল 5টায় চলে আসবে। ছেলেরা কাজ করবে, মেয়েরা কাজ করবে, ঘরে ঘরে জব দিবেন। এই কাজ যদি করা যেত, তাহলে আমাদের এই গ্রাম বাংলার চিত্র দিন রাতের মতো পরিবর্তন হয়ে যেত। এগুলা কিন্তু ছোট চিন্তা দিয়ে কাজ হবে না, এগুলা কিন্তু এই ছোটখাটো বিষয় দিয়েও কাজ হবে না। এগুলোর জন্য দরকার হবে অত্যন্ত মুরব্বীরা বসে যাবে। না না, ওনারা বসতে দেন, বসতে। না না না, সামনে দেখি
তো আমি আপনাদেরকে এই কথা বলতে আসছি, আমাদের বড় চিন্তা করার লোক দরকার হবে, হার্টটা বড় করতে হবে। হার্ট বড় না হলে তো আপনি লোক জায়গা দিতে পারবেন না। তাহলে নিজের নিয়েই থাকতে হবে, নিজের পরিবার, ভাই ব্রাদার, টাকা পয়সা যে কটা আসবে এইটা নিয়ে খাইয়ে দেয় তাজা হইতে হবে। কিন্তু হার্ট বড় হইলে এই এই দুই থানায় মিলে প্রায় 5 লাখ লোক আছে, 5 লক্ষ লোক। কেউ যদি উদার দৃষ্টিতে থাকায়, মনটা বড় করে, হৃদয়টাকে বড় করে, দলীয় ভেদাভেদের বাইরে চলে যায়, দলীয় খুসাখুসি এবং দলীয় প্রতিশোধ প্রবণতার বাইরে যদি কেউ চলে যেতে পারে, আমার ধারণা এই 5 লক্ষ লোকের জীবন মানের পরিবর্তন করে দেওয়া সম্ভব। কিন্তু যদি আমরা দলীয় টানাটানি করি, চিংড়ি মাছের মতো, একজন আগে আরেকজনের পিছনে ধরে টান, তো ওইটাও যাইতে পারে না, এইটাও যাইতে পারে না, অবশেষে দুইটাই পানিতে পড়ে। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিভাজন মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। আমি আপনাদেরকে এই কথা বলছি, কঠিন করে তোলে। রাজনৈতিক এই পরিবর্ধন থাকবে, মানুষের মধ্যে পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু আমাদের লোকেরা ভালো করুক, তারা চাকরি পাক, তারা উপরে যাক, তাদের জীবনযাত্রার মান বাড়ুক, এখানে ডাক্তার আসুক, এখানে ফেসিলিটি বাড়ুক, এখানে রাস্তাঘাট হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সবাই কাজ পাক। এই ব্যাপারে তো কারোর মধ্যে কোনো দ্বিমত থাকার কথা না। এই ব্যাপারে কেন দ্বিমত থাকবে? আমার বাজারের সভাপতি আছেন, বাজারের সভাপতি না কোটি কোটি টাকার ব্যবসা করবে, আমার সমস্যা কি? বাজারের সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, এরা এখানে 100 কোটি টাকার ব্যবসা করবে, আমার কি প্রবলেম? আমি এটা ঠেকাবো কেন? আমি তো চাইলে আরো আগাই দিব, আরো অগ্রসর করে দিব, যে 100 কোটি টাকার ব্যবসা 200 কোটিতে রূপান্তর করেন, 200 কোটি টাকার ব্যবসাকে 500 কোটি টাকায় রূপান্তর করেন। এই মনটা দরকার, এই কল্পটা দরকার, এই অন্তরটা দরকার। অন্তরে তো ছোট করে দেখলে হবে না, যে অমুকে ব্যবসা করতেছে আমি তো করতে পারতেছি না, তাই ওরে আটকাও। এটা হইল না তো, ইটস নট প্রপার, এটা প্রপার না। এই কাজ করলে আমরা কেউই আগাইতে পারবো না, আমাদের ভাটি বাংলা আগাবে না, আমাদের ছেলেরা বড় কাজ করতে পারবে না, আমাদের মা বোনেরা ভালো জায়গায় যেতে পারবে না, আমাদের সন্তানেরা উচ্চভাবে নিজেকে গঠন করতে পারবে না। তারা যখন দেখবে যে আমরা তাদের পূর্বপুরুষরা এগুলো নিয়ে টানাটানি করি, তখন তাদের মনও ছোট হয়ে যেতে বাধ্য। ফলে আমি আপনাদেরকে এই কথা বলতে আসছি, দল মতের পার্থক্যের কথা কিন্তু আমি বলতে আসি নাই। আমি এই কথা বলতেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না, যে অমুক এইটা তাই অমুককে বাদ করে দাও, অমুক সেইটা তাই অমুককে নিয়ে নাও, অমুক। আরে এগুলা করলে কি দেশ গঠন করা যাবে? এগুলো করে দেশ গঠন করা যায়? এই বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক, কত মতের, কত পথের, কত জাতের লোক আছে, থাকবেই তো। আমি কি সবাই সোজা করে ফেলতে পারবো? আমার কাজ সবাইকে সোজা করে দেওয়া? নো। কিন্তু আমাদের কতগুলো কমন বিষয় আছে। কমন বিষয়টা কি? আমরা কিছু জিনিসকে ডেভেলপ করতে চাই, এটা কমন, সবার কমন। আমরা শিক্ষা স্বাস্থ্যের আমূল পরিবর্তন করে দিতে চাই, এটা আমাদের সবার দরকার। আমাদের রাস্তাঘাটের সমস্যাটার বড় ধরনের সমাধান বের করতে হবে, এটা আমাদের সবার দরকার। আমরা যে দল করি, যে মত করি, রাস্তা আমাদের সকলের দরকার, হাসপাতাল আমাদের সকলের দরকার, ব্যবসা আমাদের সকলের দরকার, নতুন প্রজন্মের কাজ সবার দরকার। যে পন্থী হই না কেন, ওই ছোট্ট বেকার ছেলেটার জন্য সকলের ব্যবস্থা করতে হবে। আমার কাছে মনে হয়, যদি আমার কোনোদিন সুযোগ আসে, আমি যদি এই অপরচুনিটি পাই, এটা মানুষের ব্যাপার, মানুষই ডিসাইড করবে। কিন্তু কেন জানি আমার কাছে মনে হয়, সিনসিয়ার লোক 5-10 বছর সময় আর কষ্ট সইতে পারে, পরিশ্রম করতে পারে, ঘুম হারাম করতে পারে, এইরকম লোক যদি 5-10 বছর চেষ্টা করে, আমার ধারণা, এটা আমার ধারণা জন্মিছে, এই 351টা গ্রাম আছে 2 থানায় মিলে, এই 351টা গ্রামকে যদি নিজের গ্রাম মনে করে, নিজের বাড়ি মনে করে, সকলকে আপন মনে করে, দলীয় মতামত বিরোধ থাকবে থাকুক, কিন্তু সকলে দিরাই সাল্লাহ লোক, এটা যদি মনে করা যায়, আমার ধারণা 351টা গ্রামের প্রতিটা গ্রামের চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব। এটার জন্য বড় মনটা দরকার, আত্মাটা বড় করতে হবে সকল। আমি তো কোনো মানুষকে বিরোধী মনে করি না, আমার তো কাউকে বিরোধী মনে হয় না। আমার কাছে দেখলে মনে হয় সব তো আমরা। আমার কাছে ব্যক্তিগতভাবে দেখলে মনে হয় কি বিরোধিতা করবে, আমার কি বলবে, কি বলার আছে, আমাকে কি গালি দিবে, দেখ না, একটা দুটো গালি তো দেবে, দেখ, অসুবিধা কি, কি আসে যায়, 2টা-5টা গালি দিবে, দেখ, প্রবলেম কি? যে গালি দিবে এর আরো জোর করে জড়ায় ধরবো, যে গালি দিবে এর আরো জোর করে গিয়ে জড়ায় বলবো, আপনি গালি একটা দিচ্ছেন, আরো 5টা দেন। কিন্তু আমার দরকার কাজ। আমার কি দরকার? আমার দরকার হলো আকিল শাহ বাজারকে সেন্টার বানান, সামারচর বাজারকে সেন্টার বানান, দিরাই বাজারকে ডেভেলপ করে দেন,
শাল্লা বাজারকে আরো অগ্রসর করে দেন, কানেক্টিভিটি তৈরি করেন। শাল্লা থেকে ওইদিকে হবিগঞ্জ হয়ে ঢাকায় যাওয়া সহজ, এই রাস্তা বিল্ড আপ করে দেন। দিরাই থেকে শাল্লা যাওয়ার রাস্তাকে একেবারে হাইওয়ের মতো করে দেন। আর দিরাইয়ের এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নের কমিউনিকেশনকে আপ টু ডেট করে দেন। এরপরে যে যা মনে চায় রাজনীতি করতে থাকেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবং মানুষ যখন আর্থিকভাবে স্বাধীন হয় না, তখন মানুষের চিন্তা ভাবনাও পরাধীন হয়ে যায়। আর্থিক স্বাধীনতা ছাড়া প্রকৃত অর্থে মানুষ কিন্তু স্বাধীন হতে পারে না। আমার যদি খরচ করার স্বাধীনতা না থাকে, আমার যদি আয় করার স্বাধীনতা না থাকে, আমার যদি ব্যয় করার স্বাধীনতা না থাকে, আমি শুধু হাঁটি আর চলি আর কথা বলার স্বাধীনতা, আমি তো প্রকৃত স্বাধীনতা এনজয় করতে পারবো না। আমার সন্তানকে লেখাপড়া করার স্বাধীনতা থাকতে হবে, আমার ওয়াইফকে চিকিৎসা করানোর স্বাধীনতা আমার থাকতে হবে, আমার ছোট ভাইকে উপরে তুলে দেওয়ার স্বাধীনতা আমার থাকতে হবে। এই জন্য আমার সঙ্গতি দরকার, আর্থিক সঙ্গতি দরকার। আর্থিক সঙ্গতি ছাড়া আমি কি করে করবো? আমার ছেলের খবর নিব কি করে? আমার বোনের খবর নিব কি করে? আমার ভাইয়ের খবর নিব কি করে? আর্থিক সঙ্গ, আমি এই জিনিসটা ভালো করে ফিল করেছি লন্ডনে গিয়ে। লন্ডনে আপনাদের এলাকার অনেক মানুষ বসবাস করে, তারা এত টেনশনে থাকে, তাদের আত্মীয় স্বজন যারা দেশে বসবাস করে তাদের নিয়ে, যেটা বইলে শেষ করা যাবে না। একদিন তো আমাকে বলতেছিল, ভাই বাড়িতে ফোন করে ঠিকই ঝগড়া করি, গালিও দেই, কিন্তু যেই কোরবানির ঈদ আসে, গরু কিনছে কি কিনে নাই এই টেনশনে আর ঘুমাইতে পারি না। কারণ আমি লন্ডনে আছি, আমি এখানে ভালো গাড়িতে চড়ি, ট্রেনে চলাফেরা করি, ভালো কাজ করি, কিন্তু ওরা গরু জব দিতে পারলো কি পারলো না, কোরবানির ঈদ এসে গেছে, এই টেনশনের কারণে গালি যেটাই দেই, ফোন করে বকা যেটাই দেই, আগে মনে হয় আমারটা রেখে ওরে কোরবানির টাকাটা দেই, না হলে এত কোরবানি না দিলে মনটা ছোট হয়ে যাবে। আছে না এরকম লোক আপনাদের? এত টেনশন তাদের। এবং আমি দুইজন লোক পাইছি লন্ডনে গিয়া, আমার যদি কোনোদিন সুযোগ হয় আমি এদেরকে ইনভাইট করে বাংলাদেশে নিয়ে আসতে চাই। নাম বললে আপনারা চিনে যাবেন। একজনকে গিয়ে পাইছি যিনি বাংলাদেশের টাকায় শত শত কোটি টাকার মালিক। তিনি বলেন, আমি দিরাই শাল্লায় ইনভেস্ট করতে চাই কিন্তু পরিবেশ পাই না। তা আমি ওনাকে বললাম, কি পরিবেশ আপনার দরকার বলেন? বলছে, আপনারা এমন একটা পরিবেশ আমাদেরকে করে দেন যে আমরা বাংলাদেশে ইন্ডাস্ট্রি বানাইতে চাই, এটা ঢাকায় বানাইতে পারি, কিন্তু যেহেতু বাড়ি আমার দিরাই শাল্লা, আমি ওখানে বানাইতে চাই, ওইখানে বানাইলে আমার লোকের চাকরি হোক, এটা আমি চাই, এরকম একটা পরিবেশ তৈরি করে দেন। তা আমি ওনাকে বললাম, কি পরিবেশ আপনার দরকার? সরকারের সাথে আলোচনা করতে হবে, এটা আমি করে দিব আপনাকে। আর কি দরকার? বলে, প্রশাসনিক সকল জটিলতা ওরা পছন্দ করে না, আমাদের দেশে ঘুষ পায়, ঘুষ চায় না, এটা ওরা শুনতে পারে না, মাথা খারাপ করে বলে। ঘুষ, বলে ঘুষ নাই, ঘুষ থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তারপরে কি চান? বলে, আমার ওখানে থাকার ব্যবস্থা করে দিবেন, আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে। তারপরে কি চান? বলে, আমার নিশ্চয়তা দিতে হবে, আপনাকে নিশ্চয়তা দেওয়া হলে তারপরে কি চান? এই লোক গতকালকে রাতে কল দিয়েছিল, বলছে, আমি প্ল্যান করতেছি, আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন তাহলে দিরাইয়ের মাটিতে আমি এককভাবে 200 কোটি টাকা ইনভেস্ট করতে চাই। দেখেন, জমিন পরিবর্তন করতে গেলে বড় ধরনের উদ্যোক্তা ছাড়া জমিন পরিবর্তন করা সম্ভব নয়। জমিন পরিবর্তন তো আপনি 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা দিয়ে করতে পারবেন না। এই জমিনের চেহারা চেঞ্জ করতে গেলে 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা ইনভেস্টার নিয়ে আসতে হবে, ইনভাইট করে আনতে বলতে হবে, দিরাই এবং শাল্লার মাঝখানে গার্মেন্টস বানাও, বলতে হবে হাওর এলাকায় ফিশিং সেন্টার গড়ে তুলো, বলতে হবে খাল খনন কর্মসূচি করো, বলতে হবে খাল খনন এমন করে করো যেন পানি ফ্লো এত সুন্দর হয় আমরা অতীতের হাওর আবার ফিরে পাই। বলতে হবে এখানে মাছ এমন অভয়ারণ্য তৈরি করো যে অভয়ারণ্যের কারণে মাছের যে আগের চেহারা ছিল, বড় বড় মাছ, বিশাল বিশাল মাছ, সেই চিত্রে আমাদেরকে ফিরে যেতে হবে। এছাড়া শুধুমাত্র আমরা 2, 5, 10, 20, 50 কোটি টাকা খরচ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে পারবো না। আপনারা কিন্তু, আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিচ্ছেন, কিন্তু আমি মনে করি না এই সমস্ত ব্যাপারে কোনো দলীয় পার্থক্য থাকা উচিত। যদি কারো পক্ষে, আমি কেন, আরেকজনের পক্ষে যদি এটা করা সম্ভব হয় তিনি করুক, তাকে আমরা সাহায্য করি, কিন্তু আমার দরকার কাজ, আমার দরকার মানুষের জীবনযাত্রার মান। আমার দরকার এটা নাই যে অমুক পক্ষে তমুক বিপক্ষে এই মারামারি করা, এটা তো আমাদের কাজ না, এটা আমাদের দরকার নাই। এবং আমি খুবই দুঃখ পাই একটা কথা দেখে, খুবই আমার দুঃখ লাগে, যখন আমরা উদার মন নিয়ে নিজের মানুষদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না, এটা দেখলে আমার খুবই খারাপ লাগে।
আমার তো মনে হয় এরকম পরিবেশ হওয়া উচিত, এটা আমার ইচ্ছা। ইলেকশন যদি কোনোদিন আসে, ইলেকশন সংগঠিত হয়, তাহলে দিরাইশাল্লার মাটিতে একটা নতুন পরিবেশ তৈরি করা যায়। এই প্রস্তাবটা আমি দিয়ে যাচ্ছি, এটা আমার সম্ভব হলে আমি করব। একটু রাখি। এই নতুন পরিবেশটা কি? এই নতুন পরিবেশটা হলো, ধরেন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার হলো, প্রার্থী ঠিক হবে, পক্ষে বিপক্ষে প্রার্থী হবে, জনগণের কাছে আসবে, জনগণ ঠিক করবে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা রিজেক্ট করবে। তা আমরা একটা মিটিং করি, আরেকজনে আরেকটা মিটিং করে, তো উনি আরেকটা করে, আমরা পাল্টা আরেকটা করি, বা আরেকজন পাল্টা আরেকটা করে। এই কালচার চেঞ্জ করে সবাই মিলে একটা মিটিং করি। একটা আকিল শাহ বাজারে যত প্রার্থী হবে সবাই মিলে একটা মিটিং, এই একটা মিটিংয়ে সবাই বক্তৃতা দেয়, আমরা আয়োজন করি, ওনারা আসুক, ওনারা আয়োজন করুক, আমরা যাই, মানুষ নতুনত্ব দেখুক, দেখুক যে কালচার কত সুন্দর হতে পারে, সংস্কৃতি কত বেটার হতে পারে, মানুষ কত সুন্দর হতে পারে। সম্প্রীতি বৃদ্ধি করতে না পারলে উন্নয়ন কর্মকাণ্ডও অনেক সময় ব্যাহত হয়ে যায়। কারণ আমি করতে চাইবো, আপনি বাধা দিবেন, আপনি করতে চাইবেন, আমি বাধা দিব, তো জনগণের কি হবে? রাস্তা হইলে তো জনগণের বাধা দিব কেন? আমি ঘাট হইলে আমি বাধা দিব কেন? জনগণের স্কুল হলে আমি বাধা দিব কেন? আপনিই বা কেন দিবেন? দেওয়া তো উচিত না, কারোই তো দেওয়া উচিত না, দল যাই করি না কেন, দিব কেন আমি বাধা? বরংস পারলে আমি একতলা স্কুলকে 2 তলা বানিয়ে দিব, 3 তলা স্কুলকে 5 তলা বানিয়ে দিব। এই প্রতিযোগিতায় এক সময় বলা হতো, রাজনীতি যদি শিখতে চাও তাহলে দিরাইশাল্লার মাটিতে যাও। আমার ধারণা আমাদের নতুন প্রজন্মের লোকেরা আমাদের এই ধরনের পুরনো স্টাইল পছন্দ করে না। নতুন প্রজন্মের লোকেরা অ্যাডভান্স, এর চিন্তা চেতনায় কর্মকাণ্ডে অনেক অগ্রসর। এরা যা দেখে যা বুঝে, এরা আমার আপনার চাইতে অনেক ফাস্ট। যদি তাদের চিন্তার সাথে আমাদের চিন্তা না মিলে, তাহলে তারা কিন্তু আমাদেরকে জায়গা দিবে না। এই কথা ভাবার কোনো কারণ নাই যে পুরনো স্টাইল পুরনো পদ্ধতিতে আমি যা বলবো তাই হয়ে যাবে, না। আজকালকার নতুন প্রজন্ম এরকম না, এরা কিন্তু বাঁকা, এরা কিন্তু বাঁকা স্টাইলে। আমি যদি ওরা দেখে তার স্বয়ং বাবাও ভুল কথা বলে, তাহলে সে কিন্তু এটার সঙ্গে এগ্রি করবে না। আমি ঢাকা শহরে বহু জায়গায় দেখেছি আজকালকার প্রজন্ম একটু ভিন্ন ধরনের, ওদের চিন্তা চেতনা, কথা বলার স্টাইল, অনলাইন অ্যাক্টিভিটিস, এটা আমার আপনার সঙ্গে এইভাবে মিলবে না। ফলে আমাদের চিন্তা করতে হবে ওদের ভবিষ্যতের কথা। ওদেরকে সাজাইতে না পারলে আমরা শুধু ভালো খাইলে চলবে না, আমাদের উচিত তাদের ভবিষ্যতের দিকে তাকানো। আর লাস্ট কথা, আজান দিয়ে দিচ্ছে। আমি মনে করি আকিল শাহ বাজার ক্যান বি এ গুড হাব, একটা ভালো অত্র অঞ্চলের, একটা দিরাইয়ের পরে, এদিক থেকে দিরাইয়ের পরে আকিল শাহ বাজার অত্র অঞ্চলের একটা বড় ব্যবসায়িক সেন্টার হতে পারে। এই ব্যবসায়িক সেন্টার হওয়ার জন্য আমার যদি কোনো সাহায্য লাগে, যদি মনে করেন আমার পক্ষে কোনো উপকার করা সম্ভব, দয়া করে খালি আমাকে জানাবেন। আমার সামর্থ্য কোলাইলে আমি ইনস্ট্যান্টলি সাথে সাথে আপনাদের পাশে দাঁড়াবো। আর যদি এখানে বড় ব্যবসায়ী গড়ে ওঠে, আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, কর্মসংস্থান গড়ে তোলার চেষ্টা করবেন। বেকার যুবকদেরকে ডেকে তাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে আইটি কেন্দ্রিক উদ্যোগ নেন, ভালো ব্যবস্থাপনা গড়ে তোলেন, তাদেরকে কর্মে যুক্ত করেন। সবকিছু থেকে মুক্তি দরকার, আর না হলে মাদকাসক্তি থেকে মুক্ত করা যাবে না। খেলাধুলা, কাজ, কর্মে যুক্ত না হলে কোনো যুবককে শেষ পর্যন্ত মাদকের হাত থেকে রক্ষা করা যাবে না। আমাদের ভাই ব্রাদাররা যখন মাদকাসক্ত হয়, তখন জীবনটা কত কঠিন হয়। যারা এই বিপদে পড়েছে তারা এটা ভালো করে জানে। একটা পরিবারে একটা সন্তান যদি ইয়াবায় আসক্ত হয়ে যায়, তাহলে ওই পরিবারের সকল সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়। সুতরাং এদিকেও খেয়াল রাখা প্রয়োজন আছে। আমার কাছে মনে হয় যে আমাদের নতুন প্রজন্মের লোকেরা লেখাপড়া করুক, শিক্ষা দীক্ষায় অগ্রসর হোক, তারা ট্রেনিং নেক, তারা উন্নত চাকরি করুক, আমাদের সেন্টারগুলো বড় বড় মার্কেটে পরিণত হোক। আমার যদি সুযোগ হয়, ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করব। আমি এসপি সাহেবকে বলেছি, ওই দিন আইজিপি সাহেবের সঙ্গে আমার একটা অন্য মক্কেল মিটিং হয়েছিল, যে এই দিরাইশাল্লার যে কটা বাজার আছে, দিরাই একটা বড় বাজার, শাল্লা বাজারটা এত বড় না, সামারচর একটা বড় বাজার, ওইদিকে আছে রফিনগরে একটা বড় বাজার, ওইদিকে আছে ভাটিপাড়ার বাজার, এত বড় না কিন্তু মোটামুটি একটা বাজার।
ওই পাশ দিয়ে অগ্রসর হলে নিজগাঁও একটা বাজার আছে, রাহুতলা একটা বাজার আছে। আর আপনাদের এই পূর্বাঞ্চলে আসলে আকিল শাহ বাজার আছে, বোয়ালিয়া বাজার আছে, আর ওইদিকে গেলে হুসেনপুর বাজার আছে, আর মাঝখানে আছে টানাখালী বাজার, আর ওইদিকে আছে কর্ণগাঁও বাজার, মিলন বাজার। এই বাজারগুলোকে যদি আমরা প্রপারলি সুন্দর সিস্টেমে গড়ে তুলতে পারি, এগুলোকে যদি কেন্দ্র করে ব্যবসায়িক সেন্টার গড়ে উঠে এবং এগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতাধীন করা যায়, করে নিরাপত্তা নিশ্চিত করা যায় জেলায় বসে থেকে, এই সবগুলো বাজার, আজকালকার ইন্টারনেট আছে। এই যে শাহ কামালদের বাড়িতে দেখে আসলাম, এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তারা লন্ডনে বসে দেখে বাড়ির বাথরুমের পাশে কি হচ্ছে, মাছ লাভ দিতেছে নাকি মাছ ভাইসে আছে, এটা দেখে ওরা। তো আমরা এই সবগুলো বাজারকে একটা অ্যাপসের মধ্যে আনলে, একটা অ্যাপস টেকনোলজি দেখলে বুঝতে পারবেন আপনারা, দুনিয়া অনেক আগে গেছে। এই বাদির দুয়ানা বিবাদির তিনানা হিসাব করার আর টাইম নাই। সবগুলি বাজারকে একটা মোবাইলের একটা অ্যাপসে আনা সম্ভব, নিয়ে এসে সুনামগঞ্জে বসে বাটন টিপা সম্ভব, দেখাও সম্ভব যে কোথায় কি হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অবিচার হচ্ছে, সব এক জায়গায় বসে মনিটর করা সম্ভব। আমি মনে মনে ভাবি, যদি টেকনোলজি এখানে অ্যাপ্লাই করার সুযোগ কোনোদিন আমাদের আসে, তাহলে সব কিছুকেই আমরা হাতের মধ্যে নিয়ে আসতে পারি। এই ধরনের বড় চিন্তা করে চলেন, উঁচু রাজনৈতিক ভাগাভাগি আসে থাকো, এগুলো পিছিয়ে ফেলান, এগুলো নিয়ে আর খেস্তে কিওর করার দরকার নাই, এগুলো নিয়ে আর অযথা মানুষকে কষ্ট দেওয়ার দরকার নাই। লেটস সি সামথিং, মুভ ফরওয়ার্ড। এবং সেই জিনিসগুলো যদি আমরা দেখাইতে পারি, আমার ধারণা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে এই ভাটি বাংলার বাজারগুলো, মানুষগুলোকে মানুষ দেখতে আসবে যে কি করে তারা এই সমস্ত কর্মকাণ্ড করল। এই যে একটা আগ্রহ উদ্দীপনা, এটার নাম হলো লিডারশিপ, এটার নাম হলো নেতৃত্ব। নেতৃত্ব তো গলাবাজি না, খালি গলাবাজি করলে তো লিডারশিপ হবে না। গলাবাজি করলে শুধু বকাবকি হবে শেষ পর্যন্ত, উত্তর প্রতি উত্তর পাল্টা উত্তর হবে। কেউ আমার কথা নিয়ে বিশ্লেষণ করবে, কেউ আরেকজনের কথা নিয়ে বিশ্লেষণ করবে। জনগণ পাবে কি? জনগণ প্রাপ্তির কিছুই থাকে না। ফলে আমি আপনাদেরকে অনুরোধ করে শেষ করছি, বাজারবাসীকে অনেক ধন্যবাদ। আপনারা বড় অঙ্কের টাকার ব্যবসা করেন, শত শত কোটি টাকার চিন্তা করেন, দিলটাকে বড় করেন, মানুষকে আপন করে নেন, ব্যবসায়িক সেন্টারে পরিণত করেন। আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ভালো কাজ করার তৌফিক দান করুন। সালাম আলাইকুম।